আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবার, ব্লগটা শুরু করছি বিকাল 5:30 থেকে, বা বলতে পারেন সন্ধ্যায়। প্রতিদিন তো সেই সকাল থেকে উঠে কি করছি না করছি, বাচ্চাদের স্কুলে পাঠিয়েছি, রান্নাবাড়া করছি, এইসব দেখতে দেখতে আপনারাও মনে হয় বোর হয়ে গেছেন, তাই না বলুন? এজন্য আজ বিকাল থেকে শুরু করেছি। আমি বিকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত কি কি করি না করি, তো সেগুলো একটু একটু করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। তো চলুন বিকাল করি। এখন সন্ধ্যা ইদানিং কি হয়েছে, একেবারে মাগরিবের আজান দিচ্ছে, ওই টাইমে কারেন্টটা যাবে, প্রায় 1-1.5 ঘন্টা পরে কারেন্টটা ফিরে আসে। তো এই 1-1.5 ঘন্টা বাচ্চারা ভীষণ বোর ফিল করে। তো কি করেছিলাম, আজ আবার কর্তামশাই কিছু আখ এনেছিলেন। তো ওরা যখন কারেন্ট চলে গেছিলো তখন ওদেরকে আখ খেতে দিয়েছিলাম। তো ঘরে না বসিয়ে ড্রয়িং রুমে সোফায় বসতে দিয়েছিলাম। এখন 3 বাচ্চা মিলে মনে করুন সোফায় আখ খেয়েছে, আর এখন তো বুঝতেই পারছেন সোফাটার কি অবস্থা। তো সমস্তটা মিলিয়ে এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি, আখের খোসাগুলো সরিয়ে নিলাম, আর সারা সোফা ভর্তি করে রেখেছে গুঁড়া গুঁড়া আখের খোসা দিয়ে। আখ খেতে গিয়ে কিনা জানি না, আখের খোসা খুঁচিতে কিনা তাও আমি জানি না, ওই যে সোফার ওই কাপড়টা দেখছি, আমি এখন দেখছি ওই কাপড়টা দেখছি যে ছিঁড়ে ফেলেছে। তো এই ভাবছি যে ওটা একটু সেলাই করে দিব। এই চাদর যেগুলো পুরানো হয়ে যায় সেগুলো আমি এই সোফা ঢাকার কাজেই ব্যবহার করি, যেহেতু আমার এটা অ্যাটাচ সোফা। তো এইগুলো হচ্ছে তো আর ওয়াশ করা যায় না, তখন ময়লা হয়ে যায় খুব সহজে। আর সোফার কালারটা তো দেখতেই পাচ্ছেন, একেবারে হালকা কালার, তো সহজে ময়লা ধরে। এজন্য কি করি, এই চাদরগুলো ঢেকে দিয়ে যতক্ষণ আর কি ঢেকে রাখা সম্ভব হয়। এই তো সব কিছু মিলিয়ে এই যে সোফা টোফা গোছানো হয়ে গেছে, এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। সাধারণত সকালে ফজরের পরে একেবারে ঘুম থেকে উঠেই, আর তারপর আসরের পরে, এই 2 বার আমার ঘর ঝাড়ু দেওয়া একেবারে ম্যান্ডেটরি বলতে পারেন। এটা আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি, আম্মুকে ছোটোবেলা থেকেই দেখে আসছি। সকালে ঘুম থেকে উঠে পর আগে ঘর বাড়ি ঝাড়ু দিবে, থালাবাটি মাজবে, উঠোন ঝাড়ু দিবে। এই 3টা কাজ আম্মু একেবারে না করে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কখনোই বসতেন না। তো আমারও এরকমই একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। তো আর এছাড়া তো মনে করুন সারাদিন এই যে বিকালে একবার ঘর ঝাড়ু দিয়েছি, এখন আবার ঘর ঝাড়ু দিচ্ছি। তো এই তো এইভাবে যে কতবার ঘর বাড়ি ঝাড়ু দিতে হয় এর কোনো হিসেব নেই। আমার শাশুড়ি মা তো বলেনি হাজবেন্ডের সাথে যে তোর বউ সারাক্ষণ ঘর ঝাড়ু দিতেই থাকে। আসলে কি করব বলুন তো? এই দেখেন এখানে আবার একজন এসে দুষ্টামি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন? তো যেটা বলছিলাম আর কি, পায়ের নিচে ময়লা বাঁধলে হাঁটতে পারি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় বদ অভ্যাস। আর যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, যখন তখন নিজের কাজ নিজে করে করে একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারেন। এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন একটু মনে হচ্ছিল মুখটা কেমন যেন সিদ্ধ সিদ্ধ হয়ে আছে, এজন্য একটু লেবু খেয়ে নিচ্ছিলাম। জানি এখন অনেকে বলবেন আপু সন্ধ্যার পরে বা রাতে লেবু খেতে নেই, আমিও সেটা জানি যে এই টক জাতীয় খাবার রাতে খেতে নেই। তো এখন খেতে ইচ্ছা করছিল, খেয়ে ফেলেছি, হয়ে গেছে তো আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। তো আমি সাধারণত সন্ধ্যার পরে কোনো কাজ রাখি না, যেহেতু ইদানিংকালে একটু বেশি প্রেশার পড়ে যাচ্ছে কাজের। এজন্য কি হয় জানেন তো, রান্নাবাড়া করার পরে আর ওইভাবে রান্নাঘরটা ক্লিন করা হয় না। তারপর যদি রান্নাবাড়া করতে মনে করেন দেরি হয়ে যায়, পুটুলি বাবার ঘুমের টাইম পার হয়ে যাচ্ছে, ও ঘুমিয়ে পড়ছে, তখন আবার কি হয় তাড়াহুড়া করে ওকে খাবার খাইয়ে দিতে হয়। তো এইভাবে আর 2-1 দিন এই রান্নাঘরটা ক্লিন করা হয় না। তো আমি কি করি, সন্ধ্যার পরে বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়ে এসে এই টুকটাক কাজগুলো করি। এই যেমন ধরুন একটু মশলা বেটে নিলাম, তারপরে একটু এই রান্নাঘরটা ক্লিন করে নিলাম, তারপরে এই যে টুকটাক যেসব হাতের কাজ আর কি, যেগুলো গৃহিণীদের এইসব টুকটাক গোছানোর কাজ গৃহিণীদের শেষ কোথায় বলুন তো? আমরা যারা গৃহিণী তাদের তো এইসব করতে করতেই কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে টেরই পাওয়া যায় না, তাই না বলুন? আর যারা মনে করুন অফিস ডিউটি করে তাদের তো ওই যে 9টা 5টা ডিউটি, ওটাই তাদের সবচেয়ে বড় কাজ। আজ সন্ধ্যায় কারেন্ট চলে যাওয়াতে বাচ্চাদের আর দুধটুকুও গরম করে দিতে পারিনি, সেই দুধটা এখন বসিয়েছি, মনেই নেই আজ আর ওদের রাতে দুধ খাওয়া হবে না। ভাবছি এই দুধটুকু জাল করে ওদেরকে একটা পুডিং বানিয়ে দিব।
কতদিন রসুন বেটে নিয়েছিলাম আপনারা তো সেটা দেখেছেনই। আজ আদাটা বেটে নিচ্ছি। আমার বাড়িতে না রসুন খাওয়াটাই বেশি হয়। আসলে ওই মাছ টাছ বেশি খাওয়া হয়, তো এই জন্য আমি মাছে রসুনের ফ্লেভারটা দারুণ পছন্দ করি। এই জন্য আমার বাড়িতে রসুন খাওয়াটা প্রচুর চলে। আমি যদি এই যে এখানে মনে করুন 1 কেজি মতো আদা আছে, এই আদাটা বেটে নিলে আমার 6 মাস অনায়াসে চলে যাবে। কিন্তু আমার 6 মাসে প্রায় 3 কেজি মতো রসুন লাগবে। জানি অনেকের কাছে হয়তো বেশি মনে হবে, কিন্তু আমি সমস্ত কিছুতেই না একটু রসুনটা বেশি খেতে পছন্দ করি। তবে 3 কেজিটাই হয়তো একটু বেশিই হয়ে গেল। ওই 2 থেকে 2.5 কেজি মতো রসুন লাগে। তো এখানে আবার কর্তামশাই বাজারে যাবে বলছিলেন, তো তার আবার ডিমের খাঁচিটা তড়িঘড়ি করে একটু গুছিয়ে দিলাম। কতদিনের রসুন বাটাগুলো এখনও আনমোল্ড করা হয়নি, অথচ দেখছেন এখান থেকে কিছু কিছু বের করে খাওয়াও হয়ে গেছে। আমার এই আইস ট্রেটা অনেক দিনের পুরানো, কিন্তু আমার মনে হয় এই পুরানো জিনিসই যেন আমার কাজে লাগছে। এই যে দেখুন এখানে একটা নতুন আইস ট্রে কিনেছি, এটাকে আমি এত ঝাঁকাই, এত গুতাগুতি করি, কিন্তু তারপরেও দেখুন কোনোভাবেই এটা থেকে কেন জানি না আমি যে কোনো মশলাই বের হয়ে আসে না। এবার ভাবছি যখন মশলা রাখবো একটু তেল মাখিয়ে রাখবো, দেখবো যে এবার বের হয় কি না। তো এই যে দেখুন প্রতিবার আমার এভাবে করে যখন আমি মশলা রাখি, এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে বের করতে হয়। এতে করে না অনেকখানি মশলাও আমার নষ্ট হয় বটে। তো কি করব, আপনাদের যদি এ ধরনের কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে দিতে পারেন। ওখানে আমি যখন কিনছিলাম তখন সেই দোকানে সিলিকনেরটাও ছিল আর এই প্লাস্টিকেরটাও ছিল। তো আমি ভাবলাম সিলিকনেরটার দাম বেশি, একই তো কাজ হবে, তো দাম বেশি দিয়ে আমি কেন সিলিকনেরটা কিনবো। ওই যে বেশি বুঝলে যা হয় আর কি। তবে আপনাদের কারো যদি এই প্লাস্টিকের আইস ট্রে থেকে থাকে, আপনারা এটা কিভাবে ব্যবহার করেন সেটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব ওইভাবে ব্যবহার করতে। তো সব সময় তেল মাখিয়ে মাখিয়ে তো আর মশলাপাতি রাখা সম্ভব না, আসলে ওইভাবে করে অভ্যস্ত না, তো মনেও থাকে না। দেখেছেন যেটা বলছিলাম আর কি, একটু তেল মাখিয়ে রাখবো, তো ওই যে যেটাতে অভ্যস্ত না আমি কিন্তু ফট করে এটাতেই আর কি আদা বাটাটা ঢেলে দিয়েছি। একটু তেল মাখিয়ে রাখতে চেয়েছিলাম যদিও। তো এটাতে কি হয় জানেন, এই যে যখন আমি মনে করুন মশলাটা ফ্রিজ থেকে বের করব, আমি অনেকে বলবে গরম পানি দিতে, অনেকে বলবেন এখন এভাবে ঢেকে রাখতে বা এভাবে একটু বাইরে বের করে রাখতে। আমি সব রকম করেই দেখেছি। বাইরে বের করে রাখলে 5-7 মিনিট মনে করুন বাইরে বের করে রাখলে আমার ওর ভিতরে থাকে তো 1 চামচ মতো মশলা। এবার 5-7 মিনিটে কি হয়, ওই 1 চামচ মশলাটা না গলে যায়, পুরোপুরি আর শক্ত থাকে না। তো এই যে এইভাবেই চলছে, আমি ওই খুঁচিয়ে খুঁচিয়েই বের করছি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা কিভাবে ওটাকে ব্যবহার করেন। এই যে ব্লেন্ডার জগটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলটা ভাঙা, তারপরে একটু দেখতে কেমন যেন, তারপরেও এই ব্লেন্ডার জগটার বয়স প্রায় 35 বছর। আমার আম্মুর সংসার জীবনের প্রথম ব্লেন্ডার জগের একটা জগ এটা। আমার আম্মু খুবই যত্নশীল একজন মানুষ। আপনাদেরকে দেখিয়েছি আমার আম্মুর সংসার জীবনের প্রথম প্রেসার কুকার, সেটা আজও ব্যবহার করছে এবং কতটা সুন্দরভাবে সেটাকে মেনটেন করে রেখেছে, দেখলে মনেই হবে না আপনার ওটা 40 বছরের পুরাতন। তো এভাবে আমিও চেষ্টা করি প্রতিটা জিনিস একটু একটু করে ধরে রাখতে। তো এইভাবে আজকের ভিডিও শেষের পর্যায়ে চলে এসেছি আর রাতের খাবার খেয়ে নিচ্ছি। আজ দুপুরে রান্না করেছিলাম কলমি শাক ভাজি। এটা আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দের একটা খাবার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি, চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আগামীতে নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে মোটেও ভুল করবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।